নাব্য চ্যালেঞ্জে মাতারবাড়ি ও বে টার্মিনাল, প্রয়োজনীয় গভীরতা রক্ষায় নেই ট্রেজার। কেনা হচ্ছে নতুন মেশিন, বছরে ৩,০০০ কোটি টাকা সাশ্রয়ের আশা। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, চট্টগ্রামে আমির খসরু। যারা জুলুম নির্যাতনে জড়িত ছিলেন না তাদের বাধা নেই। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড, নাফ নদী ও সেন্ট মার্টিনে টহল জোরদার। মাঝ সাগরে জাহাজ থেকেও চলছে পর্যবেক্ষণ। এবং সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞার ১ মাস পরও খাদ্য সহায়তা পাননি কক্সবাজারের জেলেরা। পরিবার নিয়ে মানবেতর দিন যাপন, গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি এবং বে টার্মিনালের নাব্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পলি জমা রোধ করতে এসব চ্যানেলে ১২ থেকে ১৮ মিটার গভীরতার ড্রেজিং প্রয়োজন হলেও বন্দরে রয়েছে পুরাতন ১২ মিটার গভীরতার ড্রেজার। নাব্য রক্ষায় কেনা হচ্ছে ৩টি অত্যাধুনিক হপার ড্রেজার এবং কাটিং সেকশন মেশিন। সাক্ষাৎপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র ৬ নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা ৬৪ নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরও নতুন নতুন সেই ধরনের টেলিং সেকশন হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপ ১৬ মিটার, বে টার্মিনালে হয়তো ১১.৫ থেকে ১২ মিটার মতো ডিজাইন ডেপ থাকবে। অন্তত ৯.৫ কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে ১৪.৫ মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলো ৩টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক ১২ মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন ১৪ মিটার গভীরতার ড্রেজার মেশিন। তবে আর অপেক্ষা নয়, বন্দর মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে ২টি হপার ড্রেজার এবং একটি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত ৩০০ কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যায়, তাহলে দেখা যাবে ২-৩ বছরে যে খরচ হবে সেই খরচ দিয়েই আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। ১৪ থেকে ১৮ মিটার গভীরতা গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনা জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বন্দরের পরিচালক ওমর ফারুক। সরাসরি যাচ্ছি কমলের কাছে। চট্টগ্রাম বন্দরের পরিধি যেমন বাড়ছে, ঠিক তেমনি তার বিস্তৃত হচ্ছে কাজের পরিধিও। এক্ষেত্রে নাব্য সংকট একটা গুরুত্বপূর্ণ কারণ। বড় বড় জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে, বেশি ভিড়বে মাতারবাড়ি কিংবা বে টার্মিনালে, প্রয়োজন ড্রেজারের। সে বিষয়ে আমরা কথা বলবো। পরিচালক প্রশাসন ওমর ফারুক যোগ দিচ্ছেন আমাদের সে আলোচনায়। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কর্মপরিধি কোথাতে আগে ছিল ৬ নটিক্যাল মাইল, এখন কতটুকু বিস্তৃত হয়েছে? চট্টগ্রাম বন্দরের যে সীমানা, সেটা আগে ৬ নটিক্যাল মাইল ছিল, এখন সেটা একেবারে মাতারবাড়ি থেকে শুরু করে এদিকে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে, প্রায় 52 নটিক্যাল মাইলের মতো। তো পুরো এলাকাটাই এখন বন্দরের নিয়ন্ত্রণে। এবং আমরা এই চট্টগ্রাম বন্দরের যে আউটার অ্যাঙ্করেজে 3টে এরিয়া আছে, আলফা অ্যাঙ্করেজ, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্করেজ, এই 3টে অ্যাঙ্করেজকে আমরা সার্বক্ষণিকভাবে ড্রেজিং করে সচল রাখতে হয়। তাছাড়া আমাদের চ্যানেল, যেটা বন্দর অভ্যন্তরে ঢুকার এবং বের হওয়ার, এই চ্যানেলকেও আমাদের সার্বক্ষণিক রুটিন মেনটেন্যান্স ড্রেজিং করতে হয়। আমরা যত ড্রেজারের জন্য একটি মাত্র ড্রেজার আছে খনক, সেটা দিতে মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক দিনের পুরনো ৯০ সালের কেনা এটা একটা ড্রেজার আছে খনক। সেই খনক আমাদের এই মেনটেন্যান্স ড্রেজিংগুলো করে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ড্রেজিং আউটসোর্সও করি। তারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানও অনেক সময় আমাদের এই যে ব্লক ইজারা নিয়ে ড্রেজিং করে। আর খনক এমন, যখন মাতারবাড়ি চ্যানেলেও এখন আমরা
ড্রেজার খনককে দিয়ে আমরা এখন মেনটেন্যান্স ড্রেজিংটা করছি, যেহেতু ওখানে রেগুলার একটা সিলটেশন হচ্ছে। আমাদের যে মিনিমাম যে নাব্যতা সেটা বজায় রাখার জন্য আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে হয় নিয়মিত। আমরা যতটুকু জানি মাতার বাড়ি এবং একই বে টার্মিনাল দুটো নতুন করে বন্দর হিসেবে গড়ে উঠবে, সেখানে কিন্তু ডেপথটা বেশি, যেটা খনক দ্বারা সম্ভব না। তাহলে মাতার বাড়ি এবং বে টার্মিনালটা মানে ড্রেজিংটা আপনারা তাহলে কীভাবে করবে এবং সেক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে বন্দর? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মাতারবাড়ি এবং বে টার্মিনালে যদি আমাদের ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে এবং নিজেদের ব্যবস্থাপনায় ড্রেজিং করতে হয়, তাহলে আমাদের ড্রেজার প্রকিউর করতে হবে, উন্নত মানের ড্রেজার। সেই হিসাবে আমাদের এখন ফিজিবিলিটি হচ্ছে, আমাদের এখানে 2টা হপার ড্রেজার এবং 2টা ওয়াটার ইনজেকশন ড্রেজার, তো সেগুলো কেনার ব্যাপারে আমরা এখন ফিজিবিলিটি করছি। সো ফিজিবিলিটি করার পরে এটা ডিপিপি হবে, দেন পরবর্তী প্রকিউরমেন্ট ফেজে যাবে। এই যে আধুনিক ড্রেজারের কথা বলছেন, আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ালিটি আছে মনিরুজ্জামান যেটি বলেছেন, যদি নিজস্ব ড্রেজিং ব্যবস্থা বহরে যুক্ত হয় তাহলে প্রায় বছরে 300 কোটি টাকা সাশ্রয় হবে। আসলে উনি কোন ভিত্তিক 300 কোটি টাকা সাশ্রয়ের কথাটা বলছেন, সেটি কীভাবে সম্ভব? না, এখন যেটা ড্রেজিং নর্মালি ধরেন পায়রা বন্দর, মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দরের এই সমস্ত ক্যাপিটাল ড্রেজিংগুলো, এগুলো তো বাইরের বিদেশি প্রতিষ্ঠান এসে করছে এবং ওরা এতে বিপুল পরিমাণ দেশীয় মুদ্রা আসলে ড্রেন হয়ে যাচ্ছে। আমরা যদি নিজস্ব ব্যবস্থাপনায় ড্রেজার কিনতে পারি তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং আমাদের ভবিষ্যতে আমাদের এই ড্রেজিং কাজের জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। বন্দর চ্যানেল সচল রাখা এবং বন্দরের এরিয়াটা নাব্যতা ঠিক রাখা, সব মিলিয়ে আমাদের এটার কোনো বিকল্প নেই। সহসা কাজ শুরু হচ্ছে মাতার বাড়ি, সহসা কাজ শুরু হচ্ছে বে টার্মিনালের এবং বন্দরও নিয়মিত ড্রেজিং চালিয়ে যেতে হচ্ছে। তাহলে কবে নাগাদ এই বহরের মধ্যে ড্রেজারগুলো যুক্ত হবে বলে আপনারা মনে করছেন? এটা একটু সময় সাপেক্ষ, এখন মাত্র ফিজিবিলিটি হচ্ছে। ফিজিবিলিটি শেষ হওয়ার পরে অন্যান্য প্রক্রিয়াগুলো সমাপ্ত করে ফাইনালি এটা প্রকিউরমেন্ট ফেজে যেতে হয়তো আমাদের আরও 7-8 মাস বা 1 বছরও সময় লেগে যেতে পারে। এই সময়টা আপনারা কাভার করবেন কিভাবে? এই সময় আমাদের বর্তমান যে রুটিন মেনটেন্যান্স ড্রেজিং হচ্ছে আমাদের খনকের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা করব। তাছাড়া আমাদের ধরেন বে টার্মিনালের যে ড্রেজিং অংশটা, সেটার জন্য তো আমরা একটা বাইরের আন্তর্জাতিক ঠিকাদার তো নিয়োগই হবে। চ্যানেল ড্রেজিং, চ্যানেল এবং বেটার ব্রেক ওয়াটার, এই 2টা কাজের জন্য। সুতরাং এগুলা যদি কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে যায়, নেক্সট আমরা এটা হওয়ার পরে রুটিন মেনটেন্যান্স ড্রেজিং যেগুলো, সেগুলো আমরা আমাদের নিজস্ব ড্রেজার দিয়ে আশা করি করতে পারবো। কত আকৃতির জাহাজ সেখানে ঢুকতে পারবে বলে মনে করছেন ড্রেজিং হলে? এখানে ধরেন আমাদের তো মিনিমাম 12 মিটার ড্রাফট বে টার্মিনালে এবং মাতার বাড়িতে প্রায় 16 মিটারের ড্রাফট। সুতরাং সেই পরিমাণ এখন 4 থেকে 5 হাজার টিউজবাহী কন্টেনার আমাদের বে টার্মিনাল আসতে পারবে এবং 6-7-8 হাজার টিউজ নিয়ে মাতার বাড়িতে আসতে পারবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুকের সাথে। তিনি আমাদেরকে বলছেন যে আসলে আগামীর যে বন্দর হবে বে টার্মিনাল মাতার বাড়ি, সেখানে নাব্য রক্ষার জন্য অত্যাধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে এবং যদি ড্রেজার সংগ্রহ হয় তাহলে বন্দরের সাশ্রয় হবে বছরে অন্তত 300 কোটি টাকা নিজেরাই নিজস্ব ড্রেজিং মেশিন দিয়ে সে নাব্য রক্ষা করতে পারবে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরের ড্রেজিং নিয়ে এবং ড্রেজার সংকট নিয়ে, সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে। চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমে যোগ দেন আমির খসরু। এ সময় তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা দলের সদস্য হতে পারবেন। পরে নিজের সদস্য পদ নবায়ন করেন তিনি। এদিকে বিএনপির এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে মাসব্যাপী। দোষর না, বা হয়তো আমাদেরকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে। আওয়ামী লীগের দোষর যারা ছিল চিহ্নিত, যারা আমাদের সাথে হাসলে ভোট কমে যাবে, ভোট পারবে না, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন। সমাজে কোনদিন রাজনৈতিক ভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। বিভাগীয় সময় আরও থাকছে। চাঁদপুরে মেঘনা নদীতে ভেসে উঠছে মরা মাছ। 60 নল থেকে দশানি পর্যন্ত ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। শীতলক্ষার দূষিত পানিকেই দায়ী করছেন স্থানীয়রা।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। টহল বাড়ানো হয়েছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এমনকি মাঝ সাগরে অবস্থানরত জাহাজ থেকেও করা হচ্ছে নজরদারি। কোস্টগার্ড জানায়, দালাল চক্রের মাধ্যমে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সেন্ট মার্টিন দ্বীপে গত এক সপ্তাহ ধরে অগ্নি নির্বাপনী মহড়া, বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা কর্মসূচি চলছে। এদিকে দুপুরে দ্বীপের 1.5 শতাধিক অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কোস্টগার্ড। তেল পাইছি, ডাল পাইছি, চাল পাইছি, লবণ পাইছি, আলু পাইছি, সব পাইছি, ভালো লাগছে। ত্রাণ পাইছি, ওগুলি নিয়ে একটু মোটামুটি কয়েকদিন তো চলতে পারবে, এছাড়া তো কোনো উপায় নেই। কোস্টগার্ডে কিছু খাদ্য দিচ্ছে, এটা শুকরিয়া করতেছি আমরা। ওপার থেকে যেন কোনো বিতাড়িত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু আমরা 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের সাথে সাথে বিজিবি আছে, নৌ পুলিশ আছে, নৌবাহিনী আছে। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞায় উপকূলে অলস সময় পার করছেন জেলেরা। 1 মাস পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি কক্সবাজারের জেলেরা। এতে মানবেতর দিন কাটছে তাদের। তবে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা, তাই কাজ না থাকায় কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় বসে আছেন জেলে আবুল কালাম এবং উসমান গনি। কিন্তু তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। জেলে কার্ড থাকলেও এখনো পাননি প্রণোদনার খাদ্য সহায়তা। আমরা এখন খুব কষ্টতে আছি, এবছর এমনি সাগরে মাছ নাই। আর বন্ধ মধ্যে কি সরকার এখনো কিছু না ধরে আর শুধু জেলে আবুল কালাম কিংবা উসমান গনি নন, নিবন্ধিত প্রায় 65,000 জেলে এখনো পায়নি তাদের প্রণোদনার খাদ্য সহায়তা। কিভাবে চললাম, কিভাবে বাঁচাইলাম, কিভাবে আমরা সংসার চালাইলাম। আজকে প্রায় 25-27 দিন হয়ে গেছে, আমরা এই যে অসহায়ের মতো থেকে গেছি, আমরা এই যে কিছু পাই নাই। আমাদের বন্ধ শেষ হতে চলেছে, কিন্তু এখন আমরা অদ্যবধি জাল পাইনি। আমার জেলেরা খুব অসহায় জীবন যাপন করতেছে। তবে দ্রুত জেলেদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। বরাদ্দ এসেছে জেলেদের জন্য, সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, সংশ্লিষ্ট জেলে ভাই আছে তাদের কাছে পৌঁছাতে পারব। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে 6,784টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা নদীতে আবারও মরা মাছ ভেসে উঠেছে। গত 2 দিন ধরে ষাটনল থেকে দশানী মোহনপুর পর্যন্ত ছোট মাছ মরে ভাসতে দেখা যায়। স্থানীয়রা জানান, শীতলক্ষ্যা থেকে দূষিত পানি মেঘনায় ছড়িয়ে পড়ায় সেখান থেকে মরা মাছগুলো ভেসে আসছে। পাশাপাশি ছড়িয়েছে দুর্গন্ধ, এতে দূষিত হচ্ছে পরিবেশ। এর আগে গত জানুয়ারিতেও একইভাবে ছোট মাছ মরে ভাসতে দেখা যায়। বিভাগীয় সময় আরও থাকছে। অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের ভুলুয়া নদী, কমেছে গভীরতা ও প্রশস্ততা, মিলেছে না সেচের পানি। প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ বাঁধ দেওয়ার অভিযোগ। খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম হাজাপাড়া গ্রামে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। পাহাড়ের ছড়া, ঝিরি ও নালার পানি ব্যবহার করতে হয় বাসিন্দাদের। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হন অনেকেই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই দিনের পর দিন পাহাড়ের পাদদেশ থেকে মাথায় করে পানি সংগ্রহ করতে হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হাজাপাড়ার বাসিন্দাদের। আর সেই পানি দিয়ে চলে তাদের খাওয়া ও রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ। বর্ষা মৌসুমে চাহিদা মতো পানি সংগ্রহ করতে পারলেও গ্রীষ্মে দেখা দেয় চরম পানির সংকট। গ্রামে কোনো নলকূপ না থাকায় অনেকটা বাধ্য হয়ে কুয়া, ছড়া, ঝিরি ও নালার ময়লা পানি ব্যবহার করে থাকেন স্থানীয়রা। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুপেয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাচ্চা টাচা খাইলে অসুস্থ হয়ে যায়। পানি খেতে অনেক অসুবিধা হয়, এখানে পানির খুবই ময়লা। নির্দলীয় সরকার যদি আমাদের এই এলাকার যদি একটু নজর দেয়, তাহলে আমরা সেই পানির থেকে এবং যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা নিরসন পাবো। পানীয় জলের ব্যবস্থার জন্য এখানে যেহেতু রিংওয়েল টিউবওয়েল হয় না,
বিকল্প যেসব উপায় আছে সেসব উপায় এখানে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা দরকার রয়েছে। এ ব্যাপারে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের কাছে বারবার গিয়েও অফিসে পাওয়া যায়নি। তবে গ্রামটিতে সুপেয় পানি সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পার্বত্য অঞ্চল বিশেষ করে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার যে সুপেয় পানির সংকট রয়েছে সেটি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং আমরা কাজ করছি। আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা কর্মপরিকল্পনা নিয়ে এই বিষয়ে একটি ভালো ফলাফল পেতে পারি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দুর্গম হাজাপাড়া গ্রামে প্রায় 1000 পরিবারের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। লক্ষ্মীপুরের খরস্রোতা ভুলুয়া নদী এখন মৃতপ্রায়। নাব্য সংকট ও দখলের কবলে কমেছে প্রশস্ততা। দীর্ঘদিনেও খনন না হওয়ায় শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় পানি, এতে ব্যাহত হয় চাষাবাদ। অন্যদিকে প্রভাবশালীরা বাঁধ নির্মাণের কারণে বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অবৈধ দখলদারদের উচ্ছেদের আশ্বাস স্থানীয় প্রশাসনের। নাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। অসংখ্য বাঁশ ও গাছের ডালপালা পুঁতে রাখা দেখে মনে হবে কোনো জলাশয়ে মাছের অভয়ারণ্যের জন্য এমন পদ্ধতি, কিন্তু প্রকৃতপক্ষে দখলদারদের কবলে পড়ে একটি নদীর এমন করুণ দশা। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার উপর দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে ভুলুয়া নদী। নাব্য সংকট, অবৈধ দখলের কারণে পলি জমে নদীটি এখন মরাখালে পরিণত হয়েছে। বড় বড় নেতারা নদী হলের বিচ্ছিন্ন পিছখানে বান্ধিয়ে দিয়ে এই মাথায় রোড করিয়ে লাগছে। প্রশাসনকে আমরা বারবার অবহিত করার পরও প্রশাসন কেন এই অবৈধ উচ্ছেদ করে না? তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যেসব জায়গা অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো প্রশাসনের তরফ থেকে অভিযানের মাধ্যমে সেগুলো ভেঙে ফেলা হবে, কেটে দেওয়া হবে। 76 কিলোমিটার দীর্ঘ ভুলুয়া নদীর প্রস্থ ছিল প্রায় 300 মিটার, তা কমে দাঁড়িয়েছে এখন 68 মিটারে। এক সময়ের খরস্রোতায় ভুলুয়া নদী দখল ও দূষণের কবলে পড়ে এখন প্রায় মৃত। নদীটি খননের উদ্যোগ নিলে এই অঞ্চলে কৃষিকাজের যেমন আমূল পরিবর্তন আসবে, তেমনি ভাগ্য বদলাবে হাজারো কৃষকের। কমলনগরের চট্টিকা এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ঈদুল আজহার সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বড় অন্তত 13,000 খামারি হৃষ্টপুষ্ট করছেন পশু। চাহিদার তুলনায় বেশি রয়েছে পশুর সংখ্যা। এই অবস্থায় বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর বিপুল সংখ্যক গবাদি পশু হৃষ্টপুষ্ট করেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। বড় খামারগুলোই রয়েছে শাহিওয়াল, ফাইটার, নেপালি গির, রাজস্থানী, ওয়েস্টার্ন ফ্রিজিয়ান, উলবাড়ি ষাঁড় ও মহিষ। ছোট ও প্রান্তিক পর্যায়ে খামারে গরুর পাশাপাশি রয়েছে ছাগল ও ভেড়াও। পশুগুলোকে কাঁচা ঘাসের পাশাপাশি দেওয়া হয় খৈল, বসি, খড়সহ প্রাকৃতিক নানা খাবার। শাহিওয়াল আছে, নেপাল গির আছে, উরবাড়ি আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, সব ধরনের গরু আমাদের ফার্মে আছে। আশা করছি যে কুরবানি ঈদে একটা ভালো দাম পাবো। প্রাকৃতিকভাবে আমাদের লালন পালন করতেছি। জেলায় কোরবানির জন্য প্রস্তুত 1 লাখ গরু, সঙ্গে রয়েছে 12,000 মহিষ, 15,000 ছাগল ও 8,581টি ভেড়া। আর চাহিদা রয়েছে 1,34,000। সীমান্ত পথে ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের খামারিরা অনেকটাই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার অনেক টাকা খরচ, তো ভারতীয় গরু না আসলে ইনশাল্লাহ লাভবান হবো আমরা। সরকারের কাছে আবেদন একটাই, যে যেন বর্ডার ক্রস করে কোনো গরু না আসে। চাহিদার চেয়ে সরবরাহ অর্জিত থাকায় জেলার চাহিদা মিটিয়ে কুরবানি পশু সরবরাহ করা যাবে পাশের জেলায়। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কুরবানির গরু অন্যান্য জেলাতে আমরা সরবরাহ দিতে পারবো, আমাদের এখানে চাহিদা মেটানোর পরেও। ঈদুল আজহাকে সামনে রেখে জেলা স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 500 শতাধিক পশুর হাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে পালিয়ে যাওয়া 45 রোহিঙ্গাকে আবারও তাদের আবাসস্থলে ফেরত পাঠানো হয় 13 মে। এর আগে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে, পরে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 9 বছর পর 5ম সমাবর্তন অনুষ্ঠিত হয় 14 মে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক ইউনুস। অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে প্রদান করা হয় ডি.লিট ডিগ্রি। সমাবর্তনে অংশ নেন প্রায় 30,000 গ্রাজুয়েট। এছাড়া 42 জনকে পিএইচডি, 33 জনকে দেয়া হয় এমফিল ডিগ্রি।
কক্সবাজার বিমানবন্দরে 17 মে দুপুরে উড্ডয়নের পরপর ঢাকাগামী বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যায়। পরবর্তীতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিজি 436 উড়োজাহাজটি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নাব্য চ্যালেঞ্জে মাতারবাড়ি ও বে টার্মিনাল, প্রয়োজনীয় গভীরতা রক্ষায় নেট রেজার, কেনা হচ্ছে নতুন মেশিন, বছরে 3000 কোটি টাকা সাশ্রয়ের আশা। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, চট্টগ্রামে আমির খসরু। যারা জুলুম নির্যাতনে জড়িত ছিলেন না তাদের বাধা নেই। এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড, নাফ নদী ও সেন্ট মার্টিনে টহল জোরদার, মাঝ সাগরে জাহাজ থেকেও চলছে পর্যবেক্ষণ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।